কোনো কিছু নিয়ে আমার আক্ষেপ হয় না। আমি শুধু আক্ষেপ করি আমার দর্শকদের জন্য, যে ওই রকম একটা গল্পে আমি যদি ওই চরিত্রটা করতাম তাহলে ওরা আমাকে অন্যভাবে একটা অন্য, আর সিনেমাটা অনেক বেটার হতো। একটা স্বামী তার স্ত্রীর উপর যেরকম ভালোবাসা, আমার থিয়েটারের প্রতি একটা ভালোবাসা। কল্যাণী অধিকারীর মেয়ে, তার বাবা অমূল্যধন দে, তার বাবা আরেকজন খুব নামকরা অ্যাক্টার্স, তাই কোনোদিন ভিক্ষে চাই না। তো তুমি কি শুধুমাত্র বিরোধী দলের বিপরীতে কথা বলার জন্যই তোমাকে এনাদের ছবিতে দেখা যায় না? না, সেটা ডিরেক্টররা বুঝে নেন। ডিরেক্টররা কেন বাপি অধিকারকে কাস্ট করতে চাইছেন না? চিরঞ্জিত, তাপস পাল, পাশাপাশি বুম্বাদা, তাদের সঙ্গে কি কাজ করে এবং টেক্কা দিয়ে কাজ করে, ওটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল? ভয়েস আর্টিস্ট, রেডিও ভয়েস আর্টিস্ট, পাশাপাশি অভিনেত্রী, পাশাপাশি তুমি লেখিকা, থিয়েটার প্রচুর, হ্যাঁ, একজন জনপ্রিয় শিল্পী, তারপরেও উলুবেড়িয়ার শুধুমাত্র প্রার্থী, এই পরিচিতিটাই পেলো কেন বেশি? জানবি, যখন গামছা অনেক পুরনো হয়ে যায় না, গামছা নিংড়ে নিংড়ে না সুতো বেরিয়ে যায়, তাপসকে নিংড়ানো হয়ে গেছে, আর তাপসকে দরকার নেই, সেই জন্য ওগুলো ফ্ল্যাশ আউট হয়ে গেল। পাপিয়া অধিকারীকে এই রোলে কাস্ট করলাম না, তার কিছু যায় আসে কি না আসে আমার জানা নেই, আমার কিছু যায় আসে না। পাপিয়া অধিকারীর যাত্রা শুরু হয় শয়ে শয়ে লোকের হাততালি থেকে। তার আগমন যাত্রার মঞ্চ থেকে স্টেজ, পাশাপাশি সিনেমার পর্দায় তখন চিরঞ্জিত, তাপস পালের মতো অভিনেতার বিপরীতে অভিনয় করে দাপিয়ে বেড়াচ্ছিলেন তিনি। বলাই বাহুল্য, তখন তিনি বাংলার ট্রেন্ড। সোনার সংসার, নিশিবধূ, বিবি পায়রার মতো সিনেমা তখন সুপারহিট। এক কথায় সিনেমা হলে ঝুলছে তখন হাউসফুলের বোর্ড। কিন্তু সময় বদলেছে, বদলেছে দর্শকদের চাহিদা। কিন্তু আদেও কি বদলেছেন তিনি? কেমন আছেন তিনি এখন? তা সরাসরি জেনে নেব আজকের আড্ডা থেকে। আপনাদেরকে আজকের আড্ডায় একবার স্বাগত জানাই। গা ছমছম কি হয় কি হয়, থমথমে রাত যতই বাড়ে, খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। মেহু পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা বিবি। অসাধারণ জমজমাট আড্ডা। এই গানটা না হলে হয়তো হতোই না শুরু। আমি প্রথমে এসে বলেছিলাম যে প্লিজ এই গানটা গাও, এত অসাধারণ গান। আর আমার একটা জিনিস প্রথমে যেটা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, যে তুমি তখন বললে যে 40 বছর অলমোস্ট, প্রায়, ইয়েস, পেছনে তাকালে কেমন লাগে এখন? ইটস জাস্ট লাইক আ জার্নি অফ আ সিনেমা। মানে খুব ভালো লাগে, মানে আমার জার্নিটা খুব একটা সহজ সরল সাদামাটা ছিল না, কিন্তু সব এসে পড়েছিল, এই চরিত্রগুলো করবে তুমি, এই কাজগুলো করবে। সো মানে পার্ট অফ মাই জার্নি, সব খুব মজাদার আর কি, এবং খুব স্ট্রাগলেরও, অনেক স্ট্রাগল, অনেক কটা কাজ করেছি। কিন্তু অবশ্য আমি ছোটোবেলা থেকে থিয়েটারের অ্যাক্টর ছিলাম, অনেক ছোটোবেলা থেকে। আমি ক্লাস 7-8 থেকে বিবিধ ভারতী করি, তার আগে রেডিও করতাম। সো আমার এই ব্যাপারটা ছিল। তো আমি কষ্ট করা অভ্যেস আমার। ওই যখন এই রোদ্দুরের মধ্যে প্রচুর নাচ গান করতে হতো, কি কলকাতায়, কি চেন্নাইয়ের ছবি, কি ভোজপুরি ছবি, কি ওড়িয়া ছবি, মানে সব ছবিতেই এরকম নাচ গান রোদ্দুরের মধ্যে করতে হতো। সেটা একটা মানে অভ্যেস ছিল। মানে যে কোনো জিনিস একটা প্র্যাকটিসে থাকলে না, যখন মানুষ দেখে তখন তাকে খুব স্পন্টানিয়াস আর ন্যাচারাল লাগে। ভয়েস আর্টিস্ট, রেডিও ভয়েস আর্টিস্ট, পাশাপাশি অভিনেত্রী, পাশাপাশি তুমি লেখিকা, থিয়েটার প্রচুর, হ্যাঁ, একজন জনপ্রিয় শিল্পী, তারপরেও উলুবেড়িয়ার শুধুমাত্র প্রার্থী, এই পরিচিতিটাই পেলো কেন বেশি? এইসব মূর্খ প্রোগ্রামাররা যারা আমার সম্পর্কে কিছুই জানে না। বাবা, তুমি নিশ্চয়ই শুনছো, যারা তৈরি করেছো আমার সম্পর্কে, তোমাদের একটা কথা বলে রাখি, আমি না আজ অবধি আমার নিজের পরিচয় দিয়ে ওসব করিনি। আমার ফেসবুক যখন আমি করছিলাম তখন আমি একটা সিরিয়াস স্টেজ অ্যাক্টর লিখেছিলাম, বিকজ আমার মনে হয় না আমার মতো কোনো আর্টিস্ট, আমার মতো শিল্পী কেউ 25-30 হাজার শো করেছে।
আমি তারও বেশি শো করেছি, আই ডোন্ট নো। মানে 23 বছর যাত্রা করেছি, তার আগে পাবলিক বোর্ড করেছি বহু বছর পাবলিক বোর্ড মানে শনি রবি বৃহস্পতি, হ্যাঁ, ছুটির দিন, দুর্গাপুজোয় যখন সবাই সুন্দর করে সেজেগুজে যখন পুজো মানে ঠাকুর দেখতে যেত, আর আমি পাবলিক বোর্ড করতাম। হ্যাঁ, ম্যাটিনি ইভিনিং, মানে ওই চলে যেতাম 12টার মধ্যে পৌঁছে যেতে হবে, কারণ মেকআপ আছে, তারপরে যদি জ্যামে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, তো সেই জন্য আমি পাবলিক বোর্ড করতাম। তারপরে ওয়ানওয়াল থিয়েটার করতাম, সিনেমা তো প্রচুর, বা টেলিভিশন আনকাউন্টেবল, আমি আর মনে রাখতে পারি না কি কি সিরিয়াল করেছি কি কি। তো ওই আপনাদের মতো যারা বানিয়েছেন মূর্খ মানুষরা একটু খোঁজখবর রাখবেন, বাড়িতে এসে রিসার্চ ওয়ার্ক করবেন। যারা রিসার্চ করে না, দে গো ইনস অ্যান্ড আউটস, মানে তাদের যেতে হয়। ভুলভাল উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী কি আমার পরিচয়? সেটা আপনাদের মনে হলো যে এটা আমার পরিচয় হতে পারে? যাই হোক, তুমি বোধহয় এই নিয়ে থার্ড জন, মানে যারা এই ধরনের আমার কাছে আসে তারা বলে উলুবেড়িয়া দক্ষিণের আপনার পরিচয়। নিশ্চয়ই উলুবেড়িয়া দক্ষিণ, ইট ইজ পার্ট অফ মাই অনাদার ক্যারিয়ার, কিন্তু এইটা তো বোকা একটা। খারাপ লাগে না এই জিনিসগুলো শুনতে? আমার কোনো কিছুই খারাপ লাগে না, মানে এত আমাকে নানা রকম শুনতে হয় যে মানে অ্যাজ ইজ ওয়েন ইজ, মানে যখন যেরকম সেরকম আমি শুনি এবং আমি রিয়াক্ট করি না। আর দিদি, শুধুমাত্র কি তুমি বলছিলে তোমার আগের জেনারেশন, মানে তোমার বাড়ির লোক আগে থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল, তারপরে তুমি? আমার মা, তার বাবা 4টে জেনারেশন হয়ে গেলাম অভিনয়ে, ওরা সকলেই স্টেজ অ্যাক্টার্স, এবং আমার মা অনেক কটা সিনেমা করেছেন উত্তম কুমারের সাথে, বিকেলে ভোরের ফুল, তোমরা নিশ্চয়ই দেখেছো। তুমি কখনো অন্য মানুষটার সাথে? আমি দেখিনি। আমার মা বলেছে, মানে আমি নাকি সেটে কোনো সময় গেছিলাম, তো উনি আমার নাম পরিচয় জিজ্ঞেস করেছেন। আই ডোন্ট রিমেম্বার, আমি দেখিনি তাকে। এত সুন্দর দেখতে লোক আমি দেখিনি, মানে আমি মনে করতে পারি না, এটা একটা খুব খারাপ ব্যাপার। তো যাই হোক, এইটা একটা হয়েছে। তো আমি ওনাকে দেখিনি, কিন্তু তা ব্যতীত আমি অনেকের সাথে নিজে অভিনয় করেছি। তো সেই জন্যে আই ফিল ভেরি প্রাউড যে ভানু বন্দ্যোপাধ্যায়, সকলের সাথে আমি স্টেজে অ্যাক্টিং করেছি। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বসন্ত চৌধুরীর সঙ্গে, কালী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আরও প্রচুর মানুষের সঙ্গে আমি অভিনয়, জ্ঞানেশ মুখোপাধ্যায়ের সঙ্গে। জ্ঞানেশ মুখোপাধ্যায় আমার মেন্টর, তিনি আমাকে অভিনয় শিখিয়েছিলেন হাতে করে। তো এদের সাথে আমি কাজ করেছি। সো মাই জার্নি থ্রু আউট ইজ ভেরি কালারফুল অ্যান্ড আই লাভ ইট। একটা জিনিস এখান থেকে তুমি যেখানে বললে যে 4 জেনারেশন আগে থেকেই অভিনয়, হ্যাঁ 4 জেনারেশন, এবং আমার মেয়েরাও, আমার 2টি কন্যা, তা আমার মেয়েরা অন্যভাবে এই ট্রেডের সঙ্গে, এখনো তো ইন্ডাস্ট্রি হয়নি, এই ট্রেডের সঙ্গে জড়িয়ে আছে। তোমার প্রথম জার্নি থেকে যদি এখনো জিজ্ঞেস করি, পাপিয়া অধিকারীকে কতটা কম্প্রোমাইজ করতে হয়েছে, স্যাক্রিফাইস অলসো কতটা করতে হয়েছে? স্যাক্রিফাইস করতে হয়েছে আমার ফ্যামিলির লাইফ, আর কম্প্রোমাইজ করতে হয়নি, কারণ আমার মা খুব জবরদস্ত একজন ছিলেন, মানে অভিনেত্রী এবং ডিরেক্টর, এবং আমার সঙ্গে থাকতেন। সো কারো সাহসও হয়নি, কারো হিম্মত হয়নি, কারণ আমার মা সবসময় থাকতেন। মা নিজের ক্যারিয়ারটা একটুখানি স্যাক্রিফাইস করতে হয়েছিল, কারণ তখন পাপিয়া অধিকারী, মানে বুঝতে পারছো তো, বেশ দেখতে দেখতেও ঠিকঠাক ছিলাম, এবং তখন ক্রাশ ছিল মোটামুটি মানে আমি এটাও শুনেছি যে স্কুলে তোমার নামে মানে সব এক নামে চিনতো পাপিয়া অধিকারী, ওনাকে পাওয়ার জন্য মানুষ আগ্রহী হয়ে বসে থাকতো রীতিমতো। একটু হ্যাঁ, ওইটা আমার মানে ওই যে বলছো কম্প্রোমাইজ বা কিছু, ওইটা আমাকে ফেস করতে হয়নি। এখন ইন্ডাস্ট্রিতে না প্রচুর পরিমাণে কম্প্রোমাইজ করতে হয়, তুমি এই বিষয়টা শুনেছো আই গেস। তো এই বিষয়টা নিয়ে তুমি কিভাবে দেখো? কারণ এক্সপোজার বারবার আসে এই কথাগুলো বলতে গিয়ে, যে তোমাদের তখনকার এরকম একজন জনপ্রিয় সেলিব্রিটি, জনপ্রিয় একজন অভিনেত্রীকে কম্প্রোমাইজ করতে হয়নি, কিন্তু এখন যারা সিনেমায় আসতে চায় বা ধারাবাহিকে কাজ করতে চায় তাদেরকে অজস্র কম্প্রোমাইজ করতে হয়। দেখো, এক হাতে তো তালি বাজে না, আর এই কাজটা ছাড়া তো আরও অন্য অনেক কাজ আছে, তাই না? তো সেই কাজটা করো, যদি কম্প্রোমাইজ করতে হয় তাহলে সেই কাজটা করা কেন?
আরও বহু কাজ আছে। আজকালকার ছেলেমেয়েরা সব শিক্ষিত ছেলেমেয়েরা আসছে, তারা আমি অনেক অভিনয় যখন শেখাই, অনেকে আমার খুব ভালো লাগে যে লেখাপড়া শিখে আসছে এবং চট করে নিতেও পারছে। সো আমার মনে হয় না প্রত্যেককে কম্প্রোমাইজ করতে হয়। আচ্ছা, তখনকার কাজের এক্সপোজার আর এখনকার কাজের এক্সপোজার কি অনেকটা আলাদা? আমি ঠিক বলতে পারবো না। তখনকার আমাদের প্রচুর কাজ ছিল। আমি তো 3 শিফটে কাজ করতাম মোটামুটি, মানে সারাদিন কারণ আমি স্টেজটাও করতে হতো আমাকে। সো আমি অনেক কাজ করতাম। ও, তুমি সিনেমার পর্দা পাশাপাশি স্টেজ দুটোই একসঙ্গে করতে? স্টেজ আই কুড নেভার লিভ। আমি স্টেজটা করতাম, তো এক সময় স্টেজটা করতে পারতাম না, তখন না আমার মাথা খারাপ হয়ে যেত। কারণ ওই ভোজপুরি ছবি বা তামিল ছবি, মানে ওখানকার ওড়িয়া ছবি, তো অনেক দিন ওখানে থেকে যেতে হতো। আমার না একদম মাথা খারাপ লাগতো। আমি বলতাম আই হ্যাভ টু গো ব্যাক। তো ওরা বলছে না না, আমাদের আরও 3টে ভোজপুরি ছবিতে একটা সিনেমায় প্রায় 15-16টা করে গান থাকতো, 12 থেকে 15টা গান থাকতো। না 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 না, আমাদের আরেকটা এতে যেতে হবে। মা বলতে থাক না, পরে থিয়েটার করবি, এটা হয়ে যাক তারপরে। আমি বললাম না না, এরকম আমি বাইরে থাকতে পারবো না। মানে যাত্রাটা তোমাকে এত টানতো কেন? না, যাত্রা যখন করেছি তখন আমি এসব করতে পারিনি। আমি বলছি থিয়েটার, বোর্ড থিয়েটার, এমনি থিয়েটার, গ্রুপ থিয়েটার বা ওয়ান ওয়াল থিয়েটার, আমি থিয়েটারকে ভালোবাসি। হ্যাঁ, মানে এই এক অন্য ভালোবাসা, মানে প্রেমিকের প্রতি প্রেমিকার যে এরকম ভালোবাসা, একটা নির্ধনের ধনের প্রতি ভালোবাসা, একটা ধনী লোকেরও গয়নাগাটির উপর এরকম ভালোবাসা, একটা স্বামী তার স্ত্রীর উপর যেরকম ভালোবাসা, আমার থিয়েটারের প্রতি একটা ভালোবাসা। এই ভালোবাসা আমি আর এই জন্মে ছাড়তে পারবো না। একটা থিয়েটারের উপর, আর একটা হচ্ছে আমার একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আছে, তার উপরে। এই দুটোই আমি ছাড়তে পারবো না, এই দুটো নিয়ে আছি আর কি। আচ্ছা, একটা জিনিস যখন জিজ্ঞেস করছিলাম যে একজন জনপ্রিয় অভিনেত্রী, মানে প্রচুর সিনেমা হিট, তাপস পালের সাথে, চিরঞ্জিতের সাথে, বুম্বাদার সাথে। আচ্ছা পাপিয়াদি, তখন ওই কাজের ইন্ডাস্ট্রি এবং চিরঞ্জিত, তাপস পাল, পাশাপাশি বুম্বাদা, তাদের সঙ্গে কি কাজ করে এবং টেক্কা দিয়ে কাজ করে, ওটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল? কোনো চ্যালেঞ্জিং না, আমরা না সব বন্ধুদের মতো কাজ করতাম। আর চিরঞ্জিত, আমি দীপুদা বলে ডাকতাম, ওর নাম দীপক চক্রবর্তী। দীপুদা কি বলতো, এই এসো তো একটুখানি দুজনে করে নেও, তুমি এরকম করবে, আমি এটা করবো, ঠিক আছে, এইটা বুম্বা, এই তুই একবার বলতো, আমাকে পেপে বলে ডাকতো, পেপে একবার বলতো, এটা না, এইটা। আর তারপরে তাপস, সে তো আমার ভীষণ বন্ধু ছিল। আর কিমার পরোটা খাবে, চলো ভালো পরোটা। আমি বলছি কিমার আবার পরোটা হয়? কিমা আর পরোটা কি একসাথে? মানে কিমা দিয়ে পরোটা মাখে? না না, পরোটার মধ্যে কিমা দিয়ে। আমি সর্বনাশ করেছে, সেরকম আবার হয় নাকি? হয়। চলো পাটটা ভালো করে করি, চলো আমরা লাঞ্চ ব্রেকে কিমার পরোটা। তাপসের না সবটা এত ন্যাচারাল, এত সুন্দর, এত ডিভাইন। মানে ওর সম্পর্কে যখন ওগুলো শুনছি না, আমার কেমন জানি মনে হচ্ছে এ হতে পারে না। কথাগুলো তো ওর মুখ দিয়ে বেরিয়েছিল, কিন্তু পরে যা শুনলাম, রাজনীতি এসে যাচ্ছে, কিন্তু না বলে পারছি না, যেহেতু আমার বন্ধু বান্ধবের ব্যাপার। তাপস যে কথাগুলো বলেছিল না, সেটা 2-3 বছর আগে বলেছিল। এবং তাপস তারপরে ওই দলে গিয়ে প্রচুর কাজ করেছে, অনেক আমাদের বন্ধুদের ওই দলে নিয়ে গেছে। এবার যখন জানবি, যখন গামছা অনেক পুরনো হয়ে যায় না, গামছা নিংড়ে না সুতো বেরিয়ে যায়, তাপসকে নিংড়ানো হয়ে গেছে, আর তাপসকে দরকার নেই, সেই জন্য ওগুলো ফ্ল্যাশ আউট হয়ে গেল। দেখো এমনিতে কত লোক কত কথা বলে, তাই না? এটা কি পাপিয়া অধিকারীর সঙ্গে হয়েছে যে গামছায় নিংড়ে শুধু সুতোটা বের করে দিয়েছে? সেটা আমার স্টেজ করেছে আমাকে, আমি আর পারছি না, বলে দিদি আর কটা শো করে দিন। বললাম বাবা আমি পারছি না, 100টা শো হয়ে গেছে, মানে সামান্য কয়েক মাসে, আমি আর পারছি না, দিদি আর কটা শো করে দিন। তো হ্যাঁ, তখনও নিংড়েছে, কিন্তু আই লাভড টু বি নেংরাফাইড। সেই সময় তুমি তাপস পালের যে কথাটা বললে, সেই সময় সেই মানুষটার খুব একটা সিলেক্টিভ গন্ডি ছিল, কিন্তু সেখান থেকে গিয়ে এতগুলো স্ক্যান্ডেল, এত তকমা, এত কিছু মানুষটাকে পেতে হলো শেষ অবধি। লাকটা খারাপ, মানে একটা ভীষণ ভালো লাক নিয়ে এসেছিল, লাকটা খারাপ। কোনোভাবে ওকে ফেস করে এবং জীবনটা দিয়ে দিতে হলো, মানে এর থেকে। এবং যাদের জন্য এত পড়েছিল, তারা কিন্তু ওর দিকে ফিরেও তাকালো না, তারা ওর সাথে দেখাও করেনি। সো
দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ হিজ জার্নি, মানে ওরা আর ওর সাথে আর সম্পর্কই রাখতে চাইলো না, এগুলো তো খুব। তোমার তখনকার সিনেমা প্রচুর হিট, শতাব্দী রায়ের সিনেমা প্রচুর হিট, সেই সময় একটা শোরগোল শোনা যাচ্ছিল যে তোমার দর্শক এক ভাগ, ওনার দর্শক এক ভাগ, এই নিয়ে একটা টানাটানি, পাপিয়া অধিকারীকে দেখবো না শতাব্দী রায়কে দেখবো, এই বিষয়টা তুমি তখন কিভাবে দেখেছিলে? যারা পাপিয়া অধিকারীকে দেখবে না তারা পাপিয়া অধিকারীকেই দেখবে। হ্যাঁ, আর দেখো শতাব্দী ছিল, দেবশ্রী ছিল, আরও অনেকে, মহুয়াদি চলে যাওয়ার পর আমি এসেছি, সো অনেকেই ছিল, বুঝতে পেরেছো তো। তাই সিনেমা গোয়াজরা সবাইকেই দেখবে, কিন্তু আমার কেমন জানি মনে হয় যেহেতু আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থেকে বীরু মুখোপাধ্যায়, জ্ঞানেশ মুখোপাধ্যায়, অজিতেশ জেঠুর ওয়ার্কশপ, আরও অনেকের সাথে আমি, ও ভানু বন্দ্যোপাধ্যায়, আমি অনেকের সাথে না, সতীন্দ্র ভট্টাচার্য, পার্থ কাকু, আর কত লোকের নাম বলবো, এদের কাছে আমি অভিনয়টা শিখেছি। সো আই হ্যাড দ্যাট ইন মাই ব্লাড অলসো, মানে আমার ব্লাড লাইনে অভিনয় আছে এবং আমি শিখেছি ও সব বড় বড় লোকের কাছ থেকে। সো আমার একটা ন্যাচারাল একটা টেনাসিটি টুয়ার্ডস অ্যাক্টিং, টুয়ার্ডস, মানে অভিনয়টা ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। তো ওই পারফেকশনটা আমি আমার মধ্যে খুব, এখনও যারা আমার সাথে অভিনয় করেন তারা বলে উফ তোমার আর মন ভরে না, মন ভরছে না, একটুখানি আর 1% একটুখানি যদি করে দাও তাহলে ব্যাপারটা ভালো হয়। আমি এমনি খুব খুঁতখুঁতে, তো যারা পাপিয়া অধিকারীকে দেখেছে তারা পাপিয়া অধিকারীকেই দেখতে চেয়েছি বরাবর। কিন্তু দর্শকদের সেই ভাগাভাগিটা তুমি তখন কিভাবে নিয়েছিলে? আমি ভাগাভাগি অত ভাবিনি, জানো তো, তখন এত কাজ, ও তো আমার ছবি দেখছে কি দেখছে না, একটা মানে সেটা না বললাম, মানে আমার একটা ছবি পথে যেতে যেতে সেটা রিলিজ করেছিল, আর ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল, আর তার সাথে ওটা তাপসের সাথে আমি, আর বোম্বার সাথে মোম অর্থাৎ দেবিকা, ওর একটা ছবি রিলিজ করেছিল ছোট বউ, দুটো ছবি একসাথে রিলিজ করে। ওটা রূপবাণী অরুণা ভারতীর যে মালিক আমার প্রডিউসার, আর ওটার প্রডিউসার আমি জানি না কে, কিন্তু ডিরেক্টর অঞ্জন দা। তো ও ছোট বউটা না ফট করে খুব অনেক ভালো চলছিল, আর আমাদের ছবিটি চলেছে, ভালোই চলেছে, কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তার সাথে একটা কালার ছবি, তো যাই হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমি প্রচুর করেছি এবং প্রচুর হিট দিয়েছি। তো সেইখানে কেউ একজন, আমি এখানে নামটা বলবো না, ছোট বউয়ের এতে বলে, জানো তো আমার কালকে না আমার একটু বুকটা চিনচিন করছিল, তো আমি আমার ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু আমাকে ওষুধ লাগবে না, আমার ওষুধ লাগবে না, আপনি শুধু রূপবাণী অরুণা ভারতীরটা দেখুন, আর ওদের কোথায় লেগেছিল, রূপবাণী অরুণা ভারতী বোধহয় পূর্ণ, প্রাচী, ইন্দিরা, এরকম ওদেরটা বোধহয় লেগেছিল, আমাদেরটায় খুব লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, আর ওদেরটায় কানাকড়ি, ওইটা যদি আমি দেখি তাহলে আমার হার্টের ব্যথা। মানে এইভাবে বলেছিল? হ্যাঁ, এটা আমাকে বলেছিল, নামটা এক্ষুনি বলতে চাই না, সে খুব বড় একজন মানুষ, আমি বলতে চাই না নামটা, মানে তার পরিবারের লোকও আমার বন্ধু বান্ধব, আমি আর বলতে চাই না, কিন্তু এই কথাটা না শুনে না আমি বাথরুমে গিয়ে খুব কেঁদেছিলাম, আমি তাপসকেও বলতে পারিনি, জানো তো, এটা আমাকে বললো। তো যাই হোক, তারপরে যে ছবিটা আমি শুটিং করছিলাম সেই ছবিটাও সুপার ডুপার হিট হয়ে গেল, কিন্তু এটা তো একটা ঘটনা না, ওর ছবি যদি না চলে এবং আমার ছবি চলে, আমার হার্টের ব্যথা, ডাক্তারবাবু আমার আর ওষুধের দরকার নেই, এটা কি একটা কথা হলো? সেই মানুষগুলোকে এখন মলম দিতে ইচ্ছে করে না, সেই মানুষটি মারা গেছে, সেই মানুষটি আর নেই। যাই হোক, তাপস পালের সাথে আমরা যখন দেখতাম যে সুপার হিট ভাবে পাপিয়া অধিকারীকে আমরা পাচ্ছি, কিন্তু কোথাও একটা গিয়ে সেই মানুষটা রাজনীতিতে চলে আসা, তারপর তোমাকে আর সেরকম ভাবে ওই রকম হিট জুটি নিয়ে আর দেখা গেল না, দর্শক মহলের তো একটা আক্ষেপ, পাশাপাশি আমাদের জানার ইচ্ছে যে সেই রকম ভাবে আর তোমায় কেন পেলাম না আমরা। না, আমি যাত্রায় শিফট করে গেলাম, আমি না খুব মানে ফোকাসড, যখন যে কাজটা করি সেই কাজটাই করি, ছবি যখন করছিলাম মর্নিং থিয়েটারটা ছাড়িনি, কিন্তু আমি যাত্রাটা একটা একদম অন্য, ইটস অ্যাবসলিউটলি ডিফারেন্ট বল গেম অল টুগেদার, মানে ইউ গট টু বি উইথ দ্য টিম,
এবং সেখানে একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ যাত্রার লোকেরা ফ্যান্টাস্টিক, তারা যেরকম অ্যাক্টিং করে যেরকম তাদের দম, সেরকম তাদের স্ট্রাগল করার শক্তি, আর সেরকম তাদের রাত জাগার ক্ষমতা, সেরকম মানে এটা একটা অলটুগেদার, মানে ধরো যাত্রাটা শুরুই হচ্ছে রাত্রির 11টা, এবং 11টা থেকে 3-4 ঘন্টার। ভৈরব গাঙ্গুলি আমাকে নাটক লিখে দিয়েছে পুরো 4 ঘন্টার। এইবার আমার পুরো এনার্জি রেখে আমাকে অভিনয়, আমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলাম পশ্চিমবঙ্গের, তো ওইটা রেখে দিয়ে তোমাকে নাচ গান অভিনয়ে সাংঘাতিকভাবে তোমাকে নিজেকে ম্যানিফেস্ট করতে হবে, প্রকাশিত করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ ইউ ডিল উইথ ইউর প্রেজেন্ট স্টেটাস। তো ওইটা একটা আমি আই টুক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ। কারণ বলেছিল আমি যেরকম, আমি একটু আস্তে আস্তে কথা বলি, এবং এখনও মানে এই পলিটিক্সে গিয়ে আমাকে একটু জোরে কথা বলতে হয়, কিন্তু আমি বরাবরই একটু আস্তে কথা বলি, বুঝিয়ে আমি যা কথা বলি লোকে বোঝে। কিন্তু ওখানে একদম চড়ায় আমি ওখানে একটা কাণ্ড করেছিলাম। আমি বলেছিলাম, যেহেতু আমি নাচটা আমি তো ক্লাসিক্যালি ট্রেন্ড ডান্সার, তা আমি বললাম যে আমি অনেক ডায়লগ বলবো না, আমি এত ডায়লগ বলছি না, আমি এইটা গানের মধ্যে নাচের মধ্যে করে। বলে এত ডায়লগ আমার? ভৈরব গাঙ্গুলি আমার এত ডায়লগ তুমি নাচ গানের মধ্যে কী করে করবে? আমি বললাম যে আমি ভাবি, ভেবে আমি বলি। তারপরে ইট টুক মি অনলি 2-3 minutes টু থিঙ্ক। তারপরে আমি ভৈরবদাকে বলছি, আমি যদি এটা করি, ভিলেনটা আমার কাছে এসেছে, হ্যাঁ, আমি স্নান করতে যাচ্ছিলাম, তা আমি বললাম, ইয়ে মুন্ডাকে তট পে নাচত কানহাইয়া তত থইয়া বন্ধত পাইলিয়া তুম দানা না 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 তুম দানা না 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 তুম না। তো ওকে না, এবার ও আমার কাছে এগিয়ে, আমি বলে যে তুমি আমার কাছে এগিয়ে আসবে, তুম না তুম দানা না 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 তা থইয়া আ থইয়া তা থই, ওর সামনে পুরো নাচতে থাকছে। তার তিক ধাতিক দি থেই, তার তিক ধাতিক দি ঠাস, তার তিক ধাতিক দি যা, চেস করছো। মানে পুরো ব্যাপারটা না একটা অনেক বড় সিন, আর তো দরকার নেই, মানুষ তো চায় ইমিডিয়েট এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, একদম ইমিডিয়েট এন্টারটেইনমেন্ট। সেটা না খুব সুন্দর, মানে আমি এতটা বললাম না, কিন্তু আমি জাস্ট তোমাকে কথার কথা বলছি যে এইরকম করে করে আমি নাচটার সাথে আমি আমার অভিনয়, গানের সাথে আমার অভিনয়, তারপরে প্রচণ্ড উঁচুতে চলে গিয়ে টাক করে গলাটা নামিয়ে দিতাম, সেগুলো না যাত্রায় মানুষ প্রথম দেখলো, এরকম এতটা দেখেনি, তাও সিনেমা থেকে আসা লোক হয়তো প্রথম দেখেনি, হয়তো আমার আগে অনেক বড় বড় অভিনেতারা রয়েছেন, তারা নিশ্চয়ই ভালো ভালো করেছেন, কিন্তু ওরা না আমাকে একটা অন্যভাবে, যাত্রার অডিয়েন্স তারা আমাকে অন্যভাবে অ্যাকসেপ্ট করলো, আর ওদের এই অ্যাকসেপ্টেন্সটা আমার কাছে একটা দারুণ একটা গিফট হয়ে গেল। এলাম যে না, এটা করি। সেই জন্য অনেক কটা ছবি ছেড়ে দিয়েছিলাম, মন্দমের উপাখ্যান থেকে শুরু করে অনেক ছবি আমি ছেড়ে দিয়েছিলাম তখন, শুধুমাত্র যাত্রার জন্য, কারণ যাত্রার ডেটসগুলো দেওয়া আছে। এরকম বহু লোকের আমি করিনি, আমি না আমার ডেটস দেওয়া আছে যাত্রায়। তা আমাকে বলছে যারা সিনেমা থেকে গেছে সবাই তো ডেট নিয়ে নিয়ে শুটিং করছিলাম, না সে যারা করে, আমার শিক্ষাটা একটু আলাদা, আমি যখন যেটা করব সেটা করবো, আমাকে যাত্রা এটা আমাকে মন দিতে দিন। এই করে করে অনেক বছর হয়ে গেল। সো সিনেমা থেকে তখন ঠিক গুড বাই নয়, কিন্তু সিনেমা থেকে খানিকটা তো সরে আসা হচ্ছে। আমি একটা জিনিস এইখান থেকে আসবো, যে তুমি তো 23টা বছর যাত্রাতে ছিলে, তো কোন পরিচিতিটা অনেক বেশি জনপ্রিয়তা দিল পাপিয়া অধিকারীকে? না ওখানে প্রথমে সিনেমা শিল্পী, হ্যাঁ, চলচ্চিত্রের দুষ্টু মিষ্টি এসব বলতো, তো চলচ্চিত্রের পরিচয়টাই ওখানে আমার পরিচয় ছিল। কিন্তু তারপরে যাত্রাটা যখন খুব ভালো করে মানুষরা দেখতে শুরু করলো, মানে আমাকে অ্যাকসেপ্ট করতে শুরু করলো, তখন যাত্রা শিল্পী বলে, আগে না বলতো যে সিনেমা আর্টিস্টরা টাকা রোজগার করতে আসছে, আবার চলে যাবে সিজন শেষে, আমি যে বছরের পর বছর এরকম টিকে যাব ওদের ভালোবেসে, মানে আর কিছু নেই, ওরা ফুল নেই, কিছু নেই, একটা গাছের ডাল এনে আমাকে দিয়ে দিল, আমার তোমার খুব ভালো লাগবে। সুন্দরবনের জায়গাটা ঠিক মনে পড়ছে না, সেখানে আমি তখন তরুণ মজুমদারের একটা ছবিতে কাজ করছিলাম,
তো তনুদা বললো ওখানে অনেক পরে যাত্রা শুরু হয়, তুমি এই সিনটা করে দিয়ে যাও। আপনি আপনি বলতো আপনি এই সিনটা করে দিয়ে যান। দাদা আমাকে বলেছে একটু তাড়াতাড়ি যেতে, ওনার সামনে তো কিছু বলার উপায় ছিল না। না 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 না, এই সিনটা না করলে আমার খুব অসুবিধা, সব আর্টিস্টরা এসে গেছে, আপনি এই সিনটা করে দিয়ে যান। তখন সেই সিনটা করে দিলাম। করে দিয়ে যখন আমার তো গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি করে যাওয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। তো গিয়ে দেখলাম যে ভাটা পড়ে গেছে, জোয়ারে তো লঞ্চটা ছাড়বে। তাহলে কি হবে? বলে দিদি একটু অপেক্ষা করুন। এবার যখন গেছি তখন সেখানে তো ভাটা। এবার আমি বলছি কি করে যাব? বলে কোনো চিন্তা নেই, আসছে। এবার ঝুড়ি যেরকম করে ওই দইয়ালা দইয়ালা ছোটবেলায় অভিনয় করেছিলাম, ঠিক দইয়ালার মতো এরকম দুদিকে দুটো ঝুড়ি, আর মাঝখানে সব পালোয়ান পালোয়ান লোক। আমি বলছি এই ঝুড়িতে কি করব? বলে ঝুড়িতে বসুন। আমি ঝুড়িতে বসবো? হ্যাঁ। আর তখন তো শীতকাল, কোট প্যান্ট টুপি, আমার ব্যাগ, আর আমি জল খাই, মাঝে মাঝে আমাকে জল খেতে হয়, কারণ আমার গলা শুকিয়ে যায়। আর যাত্রার সময় তো আরও গলা শুকিয়ে যেত। ওই একটু কি বলে মুখের মধ্যে রাখতাম গলাটা যাতে ঠিক থাকে, যাই হোক মনে পড়ছে যষ্টি মধু আর জল খেতাম, গলাটা আমার খুব ফুরফুরে থাকবে। জলটা আমাকে বলছে দিদি জলটা নেবেন না, জলটা আমরা ধরছি। আলাম না না, তাহলে একটা ছোট বোতল আছে, ছোট বোতলে জলটা ঢেলে দিন। মানে মোটামুটি তোমার যদি পুরো মানে প্রথম থেকে জার্নি দেখতে যায়, এতক্ষণ শুনে আমার এটা মনে হলো মানে স্ট্রাগল করেছো, কিন্তু তার মধ্যে একটা মানে অসীম ভালোবাসা ছিল। হ্যাঁ বলছি যে ঝুড়িতে করে তো নিয়ে গেল, আর একটা ঝুড়িতে আমাদের আরেকজন আর্টিস্ট, চিফ আর্টিস্ট, তিনিও বসলেন। এইবার ঝুড়িতে আমি দেখছি কি ওই পালোয়ানদের পা গুলো না একদম ওই কাদার মধ্যে, অ্যালোভিল সয়েল কাদার মধ্যে পড়ে চলে যাচ্ছে। আমি ভাবছি ছিল তো একটুখানি গোড়ালি অবধি, তারপরে হাঁটু, তারপরে আরেকটু উঠছে, আর আমি এইরকম করে বাবারে আমাকে একটু ওঠান, আমাদের লেগে যাবে কাদা। তারপরে সেই যে ঝুড়িতে করে ওরা আমাকে নিয়ে গেল, এটাই একটা খুব দারুণ গল্প মানে এটা আমার এক্সপিরিয়েন্স। সেই ঝুড়িতে যখন লাস্টে আমি মানে দেবী হয়ে যাচ্ছি, মানে একটা সাধারণ মেয়ে নিজের ভেতরের মোটিভেশনে সে দেবী হয়ে যাচ্ছে, ওরা না সেই ওই ঝুড়ির মধ্যে ফুল টুল দিয়ে আমাকে ওরা আরতি করছে। সো দ্যাট, এই যে অ্যাকসেপ্টেন্স, এই যে ভালোবাসাগুলো, এগুলো কোথায় ফেলবো? বীরেন্দ্র কৃষ্ণের ছাত্রীকে একটা সময় শুনতে হয়েছিল যে আপিল নেই, তার মধ্যে গ্ল্যামার নেই। সেই মেয়েটা যখন এরকম দেবীর মতো আরাধনা পায়, পাশাপাশি তার জয় জয়কার, তো এই বিষয়টা পাপিয়াদি মানে তখন আমি জানি না তুমি কিভাবে রিয়াক্ট করেছিলে, কিন্তু এখন কেমন লাগে? এখন এই মাঝে মাঝে সবসময় সব মানুষকেই বলছি আপনারা ইন্ট্রোস্পেক্ট করবেন, অর্থাৎ পেছনে ফিরে দেখবেন কোথায় ছিলাম এবং কি হতে চলেছি এবং কি হয়েছি। এইগুলো একটু ভেরি ইম্পর্টেন্ট, মানে পেছনটা ফেলে দিতে নেই। সো এই পেছনটাই আমার মোটিভেশন, যে এত লোকের এত উৎসাহ আশীর্বাদ পেয়েছে। এখন মানে বিশেষ করে আমার মা আমাকে অভিনয়ও শিখিয়েছেন। আমার মা আমার সাথে অনেকটা থাকতেন, নিজের ক্যারিয়ার উনি অনেকটা স্যাক্রিফাইস করেছেন আমার জন্য। তারপর যখন বিয়ে হয়ে গেল তখন মায়ের সাথে একজন কাজ করতেন নিখিলদা, তাকে মা বললো যে আমি তো সেবার সবসময় যেতে পারবো না, এবার নিখিলদাকে তুমি এবার ভরসা করতে পারো, নিখিলদা তোমার সাথে যাবে ম্যানেজার হিসেবে। তো নিখিলদা আমার সঙ্গে যেতেন, এই সম্প্রতি উনি মারা গেছেন। তো নিখিলদার ডেথটাও আমার কাছে একটা সাংঘাতিক। আর একটা মজার কথা বলি, আমার বিয়ে হয়েছে, আমার বর এখানকার মানুষ না, বিহারের লোক। তো তিনি বাঙালি, তিনি ক্রিকেটার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং রঞ্জি খেলতেন কপিল দেবদের সঙ্গে। তো ও আর আমি থাকবো, মানে ওর সব লোক তো এইখানে। এবার আমাকে বলল আমি একটা বড় ফ্ল্যাট এখানে, তো তুমি আমি থাকবো বলে এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, তো তুমি বারবার করে বলছিলে বড় ফ্ল্যাট, এই এত লোক ঢুকছে, এরা কারা, এরা কি সব আমাদের সঙ্গে থাকবে? হ্যাঁ। প্রথমে আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, মহিলা অ্যাসিস্ট্যান্ট, তিনি ঢুকলেন, বলে ইনি কখন যাবেন? না এরা তো কেউ যাবে না, সব থাকবে। ও তারপরে নিখিলদা ঢুকলেন, কারণ মা তো বলেছে নিখিলদা আমার সাথে থাকবে। ড্রাইভার ঢুকলেন,
এই 3 জন হয়ে গেল। তারপরে আমার একজন কস্টিউম করে দেখিয়ে দিতেন, মানে ঠিকঠাক করে দিতেন, সে আমার সঙ্গে থাকবে বলেই চলে এসেছে, বিয়ে হয়ে গেছে, অনেক দূর থাকতো। এবার 4 জন বলে আর কে কে থাকবে। এবার বাবা কুকুরটাকে পাঠিয়ে দিল আমাদের ডিব্বাকে, বললো যে বাবা একে খাওয়াতে পারছি না, তুই ওকে রেখে দে, ও আর খাচ্ছে না। এবার কুকুর এলো 5 জন। এবার যে গাড়িটা আমি কিনেছিলাম, মা আমার কাছে গাড়িটাও পাঠিয়ে দিল, বলে আর কি কি পাঠানোর আছে আমার এই ছোট্ট বাড়িতে, তুমি একটুখানি বলো। এটা খুব মজার, আমার জীবনে এটা খুব মজার। মানে আমার বর আমার খুব ছোটোবেলাকার বন্ধু, এবং মানে উই আর স্টিল টুগেদার লাইক ফ্রেন্ডস। মানে এটা একটা যখন খুব তোমার মজার। বিয়ে হলো তখন কিন্তু তোমার মানে প্রচুর ক্রাশ, ঠিক আছে, প্রচুর প্রেমিক, প্রচুর আশিক। তো সেই সময়টা তুমি কিভাবে দেখতে, মানে কি করে ম্যানেজ করতে? আর দেখতাম ওকে। আচ্ছা, বাড়িতে কখনো কল এসছে ওরকম? ওকে শোনো না, ওর অফিসে ফোন করে বলছে কি আপনি ওকে কেন বিয়ে করছেন, ও তো আমার। তো সেটা আমার মাকে বলেছে, জানেন এসব কি সব, বলে তুমি নায়িকাকে বিয়ে করছো। বলে ও তো নায়িকা হওয়ার আগে ওকে আমি চিনি। বলে এইসব তোমাকে একটু সহ্য করতে হবে। তো যাই হোক, ও খুব স্পোর্টসম্যান এখনো পর্যন্ত। বাড়িতে ফোন এসছে কখনো? বাবা রাশি 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 রাশি। হ্যাঁ, রাত্রির বেলা ফোন। আর তখন তো তখন তো ল্যান্ড ফোন। রাত্রিবেলা আমি না ফোনটা আস্তে করে নামিয়ে রেখে দিতাম, কত ফোন না আর বদমাশি করবে। সো ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং লাইফ। তোমার কাছ থেকে এই জিনিসটা জানবো যে তুমি একজন সুপার হিট অভিনেত্রী, নায়িকা, ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার কি মনে হয়, তোমাকেও অ্যাপিল নেই শুনতে হয়েছে, তোমার কি মনে হয় যে নায়িকা সুলভ আচরণ কি কি থাকতে হয়? নায়িকারা শোনো, আমি যাদের দেখেছি, সুমিত্রা মুখার্জিকে দেখেছি, ভীষণ ন্যাচারাল, ভীষণ। আমি সুমিতা সান্যালকে দেখেছি, মানে থিয়েটারে দেখেছি, ভীষণ ন্যাচারাল, ভীষণ ভালো মানুষ। তারপরে সবাই, মাধবী মাসিকে দেখেছি, সাবুদিকে দেখেছি, সাবিত্রী চ্যাটার্জিকে দেখেছি, খুব ফ্যান্টাস্টিক, ভেরি ন্যাচারাল, ভেরি সুইট। সুতরাং আমি হিরোইন সুলভ যে কি হতে হয় সেটা সত্যি জানতাম না। যাদেরকে চোখের সামনে দেখছি তারা কেউ এরকম ছিল না। এই যে শতাব্দী, দেবশ্রী বলছো, ওরাও না, মানে দে আর ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ন্যাচারাল অ্যান্ড ভেরি লাভিং। সো আমাদের মধ্যে এগুলো ছিল না। এখন শুনছি হিরোইনরা সবসময় একটা কি জলের, ওটা একটা কি বলে, সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, সেসব হাতে নিয়ে ঘুরে বেড়ায়। তারা সেই রকম নায়িকা নয়, কিন্তু ভুলভাল। তো আমি বলি যে সব সময় লাগবে সাপ্লিমেন্ট, তাহলে বাবা একটু ছোট করে, অল্প করে একটু ডাল ভাত, সামান্য ঘি দিয়ে, ঘিটা ইজ ভেরি গুড, জানো তো। আমি এই যে এত বছর, আমার বয়স কিছু কম হয়নি, কিন্তু দেখবে আমার মধ্যে একটা ওই আছে, একটা জলজলি ব্যাপার আছে ঘিয়ের জন্য। আমাকে সন্ধ্যাদি বলেছিলেন যে মাঝে মাঝে পান্তো খাবে। আমি পান্তো খেতে হবে, আগে তো কখনো খাইনি, না পান্তুটা খাবে। তোমার অনেক অনেক, ওটা অনেক ভালো, মানে ওর মধ্যে নানা কিছু আছে যেটা তোমার শরীরকে ঠিক রাখে। দিদি, তোমাদের সময় থেকে তাপস পাল, চিরঞ্জিত বুম্বাদা, শতাব্দী, তারপর দেবশ্রীদি, তুমি এত সুপারহিট ছবি দিয়েছো, তো তারপরে কোথাও গিয়ে যত সময় পরিবর্তন হলো অনেকটা গ্যাপ পড়ে গেল। তাপসদার হারিয়ে যাওয়া, তারপর চিরঞ্জিতদার একটা বিরতি নেওয়া, এখন ইন্ডাস্ট্রিতে বলা হয় যে বুম্বাদাই শুধুমাত্র ইন্ডাস্ট্রি। তো তুমি এই বিষয়টা নিশ্চয়ই শুনেছো। এতজন থাকা সত্ত্বেও এবং এত অভিনেত্রী, হিট অভিনেত্রী থাকা সত্ত্বেও শুধুমাত্র বুম্বাদাকেই সবার আগে এগিয়ে দেওয়া হয়। তো তুমি এই বিষয়টা কি করে? না, বুম্বা কিন্তু ইন্ডাস্ট্রি, এখনো তো ইন্ডাস্ট্রি হয়নি, আমরা ট্রেড করি, এটা একটা খুব ভুল কথা। আমাদের ফিল্মটা এখনো ইন্ডাস্ট্রি নয়, আমাদের ফিল্মটা ট্রেডিং, আমরা ট্রেড করি। যাই হোক, বুম্বা কিন্তু, আমি বুম্বার সাথে স্টেজেও অ্যাক্টিং করেছি। হি ইজ ফ্যান্টাস্টিক, মানে কেউ জানে না যে বুম্বা স্টেজে কতটা ভালো। সবাই, সেম গোজ উইথ তাপস পাল, সেম গোজ উইথ চিরঞ্জিত, আমাদের সকলের সাথে আমি স্টেজে অভিনয় করেছি। ওরা স্টেজে না ফ্যান্টাস্টিক, মানে কত যে ভালো চিন্তা করতে পারবে না। তো বুম্বার সাথে আমি বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছি, কিন্তু স্টেজে যে ওইটা দেখতাম, সেটা পেতাম, কিন্তু অতটা নয়। স্টেজটা তো একদম মানে হাতে গরম রুটির মতো। সো ও আসলে অনেক কিছু পড়েছে। ধরো একটা গান,
মানে আমার নিজের ও যখন রেসপন্সিবিলিটি নিচ্ছে ফিল্মের, কোন হিরোইনের ডেট আছে, এই তোর সাথে আমি ঠিকঠাক করে নিচ্ছি, দাঁড়া তোর কবে, কোনো নাচের কোরিওগ্রাফার এলো, হিরোইনটা হয়তো সেরকম নাচ জানে না, এই ওই স্টেপটা আমি নিচ্ছি, এইটা ও না এগুলো করেছে, ডেট, তারপরে কোথায় কি রিলিজ হবে, কবে রিলিজ হবে, এইগুলো ও নিজের থেকেই করেছে, ওকে কেউ বলে দেয়নি। সুতরাং ছেলেটাকে যদি কেউ ভাবে যে ও কি করে একা ইন্ডাস্ট্রি, না, ও অনেক রেসপন্সিবিলিটি নিয়েছে নিজের থেকে, তোমার কিন্তু নিজেকে না সরিয়ে। এটা একটা, ও নিজে থাকবে, নিজে করবে, নিজে সব করবে, এইটা ও করেছে এবং তাতে করে অনেক সময় ও সাকসেসফুল হয়েছে। আর চিরঞ্জিত তাপস পালের সাথে কিরকম সম্পর্ক ছিল স্টেজে? দারুণ দারুণ দারুণ। তাপসের আমি একটা রূপসী বলে একটা নাচ গানের করতাম, বাপরে তুমি জানো, তা এক একটা জায়গায় যেতাম, গাড়ির থেকে পা ফেলতে দিত না, গাড়ি উঠিয়ে নিত। হ্যাঁ, মানে ও আর আমি আলাদা আলাদা গাড়িতে যেতাম, দুজনকে একটা মারুতি ভ্যান, তখন মারুতি ভ্যান ছিল, উঠিয়ে নিয়ে গাঁদা ফুল দিতে দিতে নিয়ে যেত। মানে তাপস পাল এত সুইট, আমাকে বলছে জানো তো বাবা তোমার পপুলারিটি দেখছো তো, এই দেখো, হ্যাঁ তোমার পা রাখতে দেবো না, দেখো তো। আমি এটা আমার জন্য না, এটা তোমার জন্যে, দাদার কীর্তি তুমি, আরে দিদির কীর্তি কিছু কম নয়, চলো চলো চলো। মানে খুব তাপস এইরকম একটা অ্যাক্টর এইরকম একটা অন্ধকার জীবনের মধ্যে চলে গেল, এটা একদম সহ্য করা যায় না। আর চিরঞ্জিতের সঙ্গে কেমন ছিল? ও খুব ভালো, ভেরি গুড অ্যাক্টর। তারপরে কো আর্টিস্টকে যথেষ্ট সাহায্য করতো এবং নিজেকে রাখতো না, বলতো কি ওই তো হয়ে গেছে তো, আর আমার আলাদা করে ক্লোজ নেওয়া তো দরকার নেই, মানে এই রকম। এখন প্রচুর সুপারহিট ছবি বেরোচ্ছে, যেমন বহুরূপী, তারপর টেক্কা, তারপর খাদান, এরকম প্রচুর সৃজিত মুখার্জির ছবি বেরোচ্ছে। তো তুমি কি শুধুমাত্র বিরোধী দলের বিপরীতে কথা বলার জন্যই তোমাকে এনাদের ছবিতে দেখা যায় না? না না, সেটা ডিরেক্টররা বুঝে নেন, ডিরেক্টররা কেন পাপি অধিকারকে কাস্ট করতে চাইছেন না, এরকম একটা দাপুটে অভিনেত্রীকে তারা একপাশে ফেলে রাখছেন কেন? এটা কি নেপোটিজম বলবো আমরা? যাদের সাথে কাজ করি তাদেরই আমরা অ্যাপিজমেন্ট করে যাব, তাদেরই তোষণ করব, তা বললে তো হবে না। আমরা যারা অনেকদিন ঠিকঠাক ছবিতে কাজ করিনি, আমি বহু ইন্ডিপেন্ডেন্ট ছবিতে কাজ করছি, তো তো তোমরা যারা, কৌশিক আমাকে খুব ভালো চেনে, আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, আগে ওর নতুন ছবি এলেই আমাকে ডাকতো, তুমি দেখো একটু দেখো, আমাকে বলবে কেমন হয়েছে। তো কৌশিক এখন আর ডাকে না, কৌশিক এখন ওর ছবিতে আমাকে কোনোদিন কোনোভাবেই, কৌশিকের এর আগে ছবিতে কাজ করেছি তো কখনো তো কোনোভাবে ডাকে না। সৃজিত আমাকে খুব ভালোবাসে, সৃজিত আমাকে খুব শ্রদ্ধা করে, সৃজিত তো আমাকে ওর কোনো একটা ক্যারেক্টার বহু আছে, ডাকে না, কারণ মুখোপাধ্যায়কে নিয়ে। এবং শিবপ্রসাদ, আমি এই লাস্ট শিবপ্রসাদের কথা বলছি, শিবপ্রসাদ কিন্তু অনেকের সাথে কাজ করতে চায়, কিন্তু শিবপ্রসাদ হয়তো ভাবছে যে পাপি অধিকারীর কাছ থেকে যদি আমি যেটা চাইছি সেটা যদি না পাই, সেরকম তো একটা সিনিয়র অ্যাক্টর, তাকে তো কিছু বলা যাবে না, এইভাবে যদি ভেবে থাকো শিবু, তাহলে আমার জানা নেই। আর যদি আমার কথা না মনে পড়ে যখন তুমি কাস্টিং করো, তাহলে এবার মনে করো, আমি না আসলে কল্যাণী অধিকারীর মেয়ে, তার বাবা অমূল্য ধনদেব, তার বাবা আরেকজন খুব নামকরা অ্যাক্টার্স, তাই কোনোদিন ভিক্ষে চায়নি, হাত পেতে ভিক্ষে চায়নি, কারণ আমার মা বলেছিল শুধু দেবে, নেবে না। আমার মা চরম বামপন্থী ছিল, তো তুমি দেবে, নেবে না। আবার ঠাকুরবাড়ির বউ ছিল বলে, যেটা বামপন্থীরা বলতেন না, সেটা আমার মা বলতেন, ঈশ্বর ওপরে একজন আছেন, তিনি সব দেখছেন, তিনি ঠিক টাইমে ঠিক জিনিসটা দেবে। কিন্তু আমি অপেক্ষা করে আছি এই যারা সুকল্ড, যারা নাকি বাজারে চলে, যেসব ডিরেক্টরসরা, অনেক ভালো ভালো ডিরেক্টরস আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, তারা তোমাদের মতো পয়সা পাচ্ছে না বলে সেরকম ছবি করতে পারছে না, এইরকম কয়েকজনের কাজ আমি করি। তো যাই হোক, সেই ছবিগুলো কিন্তু 10-15 সপ্তাহ ধরে চলে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় চলে। তো তোমাদের বলা রইল, তোমরা নাকি সিনেমা থেকে শুরু করে এখন বড় বড় মাল্টিপ্লেক্সেও সিনেমা দেখো, তো তোমার কি মনে হয় যে ইন্ডাস্ট্রি কোনো উন্নতি হচ্ছে বা বাংলা সিনেমার কোনো উন্নতি হয়েছে? হ্যাঁ, বেঞ্চি বসে আমি ভক্ত প্রহ্লাদ দেখেছি,
আমার ওই রূপায়ণ বলে একটা সিনেমা ছিল চেতলায়, দিদার সাথে বসে দেখতাম। হ্যাঁ, ভক্ত প্রহ্লাদ দেখে দিদা যত কাঁদছে আমিও তত কাঁদছি, খুব ছোট খুব ছোট, সেই বেঞ্চিতে বসে। তারপরে কিন্তু বাংলা ছবির প্রচুর প্রচুর বিবর্তন দেখলাম, মানে অ্যাবসলিউটলি মেটামরফোজড, মানে পুরোটাই বদলে গেল। আমরা কখনো ভাবিনি যে 1000 টাকার পপকর্ন খাবো, ভাবিনি। এবার কি হলো, 1000 টাকার পপকর্ন খাচ্ছে আর 700 টাকার টিকিট কাটছে ইনসাইনিয়ায়, 700 টাকার টিকিট, আবার সেই সিটটা শোয়ার মতো হয়ে যাচ্ছে, কম্বল আছে, তো সিনেমা দেখবো কি, আমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তাই না? আবার মদও পাওয়া যায় সেখানে, চাইলে মদও দিয়ে দেবে। তো সিনেমা এখন এই লেভেলে চলে গেছে। তো আমি মিস করি আমার সেই ভাই বোনদের, আমার দর্শকদের, যারা কিনা ডুরের শাড়ি, খেটো ধুতি, কাঁধে বাচ্চা আর পায়ে ধূসর চটি, তারা কিন্তু ওইখানে ঢুকবে না, তারা ভয় পাবে। ওরে বাবা, বসারও জায়গা নেই, মানে ফুটপাতে যেমন বসে থাকা যেহেতু চকচক চকচক করছে মার্বেল, বসলে যদি লোকে তাড়া করে, আর ওরে বাবা পপকর্নের এত দাম, সিনেমার এত দাম, কিন্তু ওই মানুষটাকে তো আমি ভালোবাসি, ওর ছবিটা দেখতে এসেছিলাম, কিন্তু পারবো না, একটু ঠান্ডা খেয়ে চলে যায়, ভীষণ ঠান্ডা তো, এয়ার কন্ডিশনড। সো ওই দর্শকরা যদি হলে না ঢোকে, তাহলে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা হচ্ছে, শুধু কিছু নিজেদের মিডিয়া খুব দারুণ 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 বলে দিচ্ছে, অথচ আমার ওই দর্শকগুলো, যারা আমার যাত্রার দর্শক এবং যারা আমার বহু হিট সিনেমার দর্শক, তারা কিন্তু আসছে না। ওই ডুরে শাড়ি, এই বাচ্চাটার মুখে একটু ওইটা দিয়ে দাও, বাচ্চা কাঁদছে, মানে আগে রেগুলার হতো সিনেমা হলে, এখন তো ওই রকম লোককে ঢুকতেই দেয়া হবে না। আমি জানি না ঢুকতে দেয়া হয় কি নির্ধারিত করে তারপরে সিনেমা বানানো হয়, মানে পার্টিকুলার কিছু দর্শকের জন্য? হ্যাঁ হ্যাঁ, পার্টিকুলার, মানে এখন অনেক সাইকোলজিক্যাল থ্রিলার্স হচ্ছে, যেগুলো ওরা বোঝে না, ওরা জানে না। আমি অনেক, মানে আমি নাম করতে চাই না, তাহলে ডিরেক্টরসদের নাম এসে যাবে, অনেক সিনেমা খুব কাগজে দারুণ দারুণ লেখা হলো, তো আমি তো এখনো প্রচুর জায়গায় শো করতে চাই, আমি আমার নিজের টিম নিয়ে আমি যাই। এখন আমি অনেকদিন যাত্রা করিনি, কিন্তু আমি ওদের সঙ্গে, ওদের ছাড়িনি, আমি ওদের কাছে শো করতে যাই আমার নিজের টিম নিয়ে, আমার নিজের গ্রুপস নিয়ে। তা বলে যে আমি কতদিন সিনেমা দেখিনি দিদি, তুমি এখন ছবিতে কাজ করলে না? হ্যাঁ। কখনো আক্ষেপ হয় তুমি যে এত বছর যার ইন্ডাস্ট্রিতে থাকা এবং যার এত হিট হিট ছবি, সে এখন আস্তে আস্তে সিনেমা থেকে হারিয়ে গেল, এবং যাচ্ছে তুমি বলছিলে যে আমি কাজের চাপে করতে পারি না? হারিয়ে দেওয়া হলো পাপিয়া অধিকারীকে এই রোলে কাস্ট করলাম না, তার কিছু যায় আসে কি না আসে আমার জানা নেই, আমার কিছু যায় আসে না, এইগুলো সব। পাপিয়া অধিকারী তো আছে বেঁচে, এখন আমি ঠিকঠাক, আমার আক্ষেপ হয় না, কোনো কিছু নিয়ে আমার আক্ষেপ হয় না। আমি শুধু আক্ষেপ করি আমার দর্শকদের জন্য, যে ওই রকম একটা গল্পে আমি যদি ওই চরিত্রটা করতাম, তাহলে ওরা আমাকে অন্যভাবে একটা অন্য, আর সিনেমাটা অনেক বেটার হতো। এখনো পর্যন্ত, মানে আমি তোমাকে বলছি, একবার আমরা সবাই বসেছিলাম, তো এতখানি একটা ডায়লগ, রেডিওর বিবিধ ভারতেরও কিছু লোক ছিল, এতখানি একটা ডায়লগ কত রকমভাবে বলা যায়, একমাত্র পাপিয়া অধিকারী পেরেছিল। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস জিজ্ঞেস করব, এখন যদি তোমাকে ডিরেকশনের পার্টটা আবার শুরু করতে বলা হয়, কাদের নিয়ে ছবি বানাতে চাও? আমি খুশি করবো, সবাই খুব ভালো অভিনয় করছে এখন। তাও তোমার এমন কি মনে হয় যে এনাদেরকে নিলে একদম পুরো অ্যাপ্রোপ্রিয়েট একটা কাজ? আমি বুম্বাকে নিয়ে কাজ করতে চাই। বুম্বা ইজ মানে ওর সাথে এত অভিনয় করেছি, আমি জানি যে ও কতটা দিতে পারে। ও সে দর চুপে চুপে লোকে দেখায়, যারা দেখায় তারা ভুল দেখায়, দাঁত চেপাটা হয়তো অনেকের আগে, যেমন আমার ভুরু একটু কুচকে যেত, এরকম করে কুচকে যেত, তেমনি হয়তো ওর দাঁত চেপা কিছু সে ডিরেক্টরটা ধরেনি, বুম্বাদা করছে বাবা, আর কিছু বলবো না, না বলতে হয়। when you are on the director's chair you have got all authority to command। তোমরা কমেন্ট করোনি ওকে, তাই হয়তো ও যেরকম করে বলার চেষ্টা করেছিল করে দিয়েছে। তোমার কিন্তু ও ফ্যান্টাস্টিক অ্যাক্টর,
আমি ওকে নিয়ে কাজ করব? আমি শুভশ্রী একটা বোধহয় বর্ধমানের মেয়ে, কিভাবে নিজেকে মেটামরফোজ করেছে, কি অ্যাক্টিং করছে মেয়েটা, হ্যাঁ মানে আই হ্যাভ নো আইডিয়া যে ওদেরকে দিয়ে হয়তো ওরা এখন অনেক ভালো ভালো ডিরেক্টরস পাচ্ছে। আমি যদি ডিরেক্টর হয়ে আমি ঠিকঠাক লোককে নিয়ে কাজ করব নিশ্চয়ই। আমি আরেকজনকে নিয়ে কাজ করতে চাই, মুনমুন সেন। মুনমুন আমার খুব ভালো বন্ধু, আমার থেকে সিনিয়র কিন্তু অনেক ভালো বন্ধু। দিদি তুমি তখন এবং ওকে নিয়ে ওর মতো কাজ কখনো হয়নি। একটা অঞ্জন একটা করেছিল, এইটা একদম একদম মানে আজকের আড্ডার আমার শেষ পর্বে কিন্তু একটা জিনিস আমার জিজ্ঞেস করার ছিল যে এত বড় বড় অ্যাওয়ার্ড শো হয়, ফিল্ম ফেয়ার, তারপর আরো অনেক নামি দামি অ্যাওয়ার্ড শো। ফিল্ম ফেয়ারে আমাকে ডাকে, রেগুলার ডাকে। ফিল্ম ফেয়ারটা ঠিক ওই ফিল্ম ফেয়ারের দিনগুলো আমি একটা মাত্র ফিল্ম ফেয়ার অ্যাটেন্ড করতে পেরেছিলাম, আমি কলকাতায় ছিলাম। সেদিন আমার কাছে কিছু না কিছু পড়ে যায়, সো আমি ওদের সরি চেয়ে নিই। আর অন্যান্য জায়গায় আমাকে খুব একটা ডাকে না, না আমাকে ডাকে না। এই ধরো স্টার জলসা, আমি যাই না, রিজনস নট নোন টু মি। যখন স্টারে কাজ করতাম তখন আমাকে ডাকতে তো হবেই, কারণ ওই আর্টিস্টদের নিয়ে একটা ব্যাপার থাকে, কিন্তু না। এত স্পষ্ট বক্তা একজন মেয়ে, এবং এমন একজন মেয়ে যে নিজের সিদ্ধান্তটা নিজেই তৈরি করেছে, আর ওই ব্যাকআপ নিয়ে আসা, এই ডানে বায়ে কোনো লোক রাখা, সেটা কিছু হয়নি, তাই তো? সেই মেয়েটার জীবনে কোনো ভয় নেই এবং খুব উঁচু গলায় স্পষ্ট একজন বক্তা। এটা কি করে রাখো গো পাপিয়াদি? শেষে তুমি এটা বলো আড্ডাতে আজকে যে কি করে এইভাবে থাকা যায়। রোজ মনে করবেন যে আপনি আপনার ঈশ্বর। এবং আমাদের উপনিষদে মানে বেদান্তে আছে যে ইউ আর গড ইয়োর সেলফ। ঈশবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিদ্ধনম। ঈশ উপনিষদে আছে গড আপনাকে জড়িয়ে আছে, ইউ আর গড ইয়োর সেলফ। শুধু কারোর ধনে লোভ করবেন না এবং তাকে ত্যাগ করে ভোগ করো, ত্যাগ করে, ত্যাগ ত্যাগ। আসলে সবাই চাই একদম দু মুখে খাই, মুখটা তো একটা, কত মুখে খাবো, তাই না? তো ত্যাগ করতে জানতে হবে, সেলফ এস্টিমটা বজায় রাখতে হবে। ইউ আর গড, এটা মনে রাখবেন, আপনি ঈশ্বর। আমরা অদ্বৈত বেদান্তে আছে, একটু ছোট্ট একটা বলে দিই। অদ্বৈত বেদান্তে যখন শ্রীরামচন্দ্রকে হনুমানজি প্রণাম করছে তখন সেটা দ্বৈতবাদ, হনুমান আলাদা, রামচন্দ্র আলাদা। যখন হনুমানজি নিজের বুক খুলে দেখাচ্ছে রাম সীতা, তখন হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ, মানে ওর বুকের মধ্যে রয়েছে। আর যখন হনুমানজি আর রামচন্দ্র একাকার হয়ে গেল, ভক্ত এবং ভগবানের মিলন হয়ে গেল, তখন হচ্ছে অদ্বৈতবাদ। দ্বৈত আর ডুয়ালিটি কিছু নেই, এক। সুতরাং আমি সবাইকে বলি, আপনি কিন্তু ঈশ্বর। ঈশ্বরকে অতটাই বিশ্বাস করবেন, অতটাই ভালোবাসবেন, অতটাই ভক্তি করবেন। আপনার কাজ হচ্ছে আপনার ঈশ্বর, হোয়াট এভার, যাকে আপনি ঈশ্বর মনে করবেন। তখন আপনি যখন এক হয়ে গেলেন তখন তো ভগবানের সেলফ এস্টিম ভাবুন, ভগবানের মেরুদণ্ডটা ভাবুন কিরকম। সো ইউ থিঙ্ক ইয়োর সেলফ দ্যাট ইউ আর নন বিটেবল, আনবিটেবল। সো তখনই আপনার ওইটা আসবে ভেতর থেকে, হ্যাঁ দূর কে কি করবে, আমি। আজকের আড্ডার শেষে আমরা কেমন লাগলো আজকের আড্ডা, এবং কেমন লাগলো এই অচেনা মানুষটাকে? আজকের আড্ডাতে আমি সত্যি সত্যি একটা অচেনা মানুষকে দেখলাম। হ্যাঁ, অনেক কিছু জানতাম, তারপরেও একটা নতুন মানুষকে এক্সপ্লোর করার সুযোগ। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন আমাদেরকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।